আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। রিসেন্টলি ইউকের ভিসা এবং ইমিগ্রেশন সম্পর্কে কিছু আপডেট আসছে। এ নিয়ে অলরেডি আমার লিঙ্কডইন এবং ইউটিউব কমিউনিটিতে আমি পোস্ট করেছি, কিন্তু তারপরেও অনেকে বলছেন যে বিষয়গুলো আসলে বুঝেন নাই বা বুঝতে পারেন নাই। আবার এ নিয়ে দেখছি অনেকে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন দিচ্ছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। সত্যি কথা বলতে গেলে এই যে আপডেটগুলো আসছে, এই সকল চেঞ্জেসগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল না। তো আপনি যদি ইউকেতে যাওয়ার কথা চিন্তা করেন অথবা অ্যাপ্লাই করে ফেলছেন অথবা ইন দ্য ফিউচার অ্যাপ্লাই করবেন, সো আপনার জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আজকের ভিডিওতে আমি একদম ইন ডিটেলসে রিসেন্ট আপডেটগুলো সম্পর্কে কথা বলবো। সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন। রিসেন্টলি যে ইউকের আপডেট আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেয়ার ওয়ার্কার বা কেয়ার ভিসা নিয়ে। মানে এটা হচ্ছে আমরা দেখেছি যে গত 3-4 বছরে স্পেশালি সিলেট থেকে কয়েক হাজার না অনেক মানুষ চলে গেছেন আসলে কেয়ার ওয়ার্কার বিষয় বা কেয়ার বিষয়, যেটাকে আমরা খুব সহজে কেয়ার বিষয় হিসাবে আমরা সবাই চিনি। সো এই বিষয়টা আপডেট আসছে, সেটা হচ্ছে ইন দ্য ফিউচারে কেয়ার ওয়ার্কার বা কেয়ার ভিসা বলতে কিছু নাও থাকতে পারে। সত্যি কথা বলতে গেলে এটা অনেকের জন্য একটা দুঃসংবাদ হতে পারে, কিন্তু তারপরেও এটা একটা প্রস্তাব ওনারা করেছেন বা একটা হয়েছে আর কি। সো যাই হোক না কেন, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার বা কেয়ার ভিসা অফ হয়ে যাইতে পারে। সো এটা কিন্তু একটা অনেক বড় একটা সুযোগ ছিল যে ইউকেতে আসলে যাওয়ার। কারণটা হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসায় কোনো ধরনের আইএইচএস ফিস দেওয়া লাগতো না, যেটা অন্য বিষয়ে দেওয়া লাগে আর কি। সো এটাও ছিল অনেক বড় একটা সুযোগ। এবং যারা ফ্যামিলি নিয়ে ইউকেতে যাওয়ার কথা চিন্তা করছেন অথবা অনেকেই যাওয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য কেয়ার ওয়ার্কার ছিল ওয়ান কাইন্ড অফ একটা গোল্ডেন অপরচুনিটি। কারণটা হচ্ছে কেয়ার ভিসায় আসলে আপনার ওয়াইফ, আপনার ছোট বাচ্চা যদি থাকে তাকেও নিয়ে কিন্তু একই সাথে যাওয়া যাইতো। কিন্তু বর্তমানে যে প্রস্তাবনা ওনারা করেছেন সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কার বা কেয়ার ভিসা সেটা নাও থাকতে পারে। একদম সহজে সেটা বললাম, কোনো টেকনিক্যাল এক্সেট্রা এগুলো না বলে একদম যেটা আপনারা যেভাবে বুঝেন এইভাবে আসলে আমি বললাম। সো এটা হচ্ছে নাম্বার 1 চেঞ্জ। সেকেন্ডলি যে চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পোস্ট স্টাডি পারমিট, মানে এটা হচ্ছে পিএসডাব্লিউ এর সময়কাল নিয়ে। আপনাদেরকে একটু ভেঙে বলি বিষয়টা আসলে কি। পোস্ট স্টাডি পারমিট মানেটা হচ্ছে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনাকে আলাদা আরও 2 বছরের আগে কি করা হতো, একটা ভিসা দেওয়া হতো যে 2 বছরে আপনি কাজ করতে পারবেন এবং পার্মানেন্টলি যদি কোনো জব খুঁজে পান তাহলে কিন্তু আপনার যে ভিসা ছিল ওইটাকে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় মুভ করে আফটার দ্যাট আপনি কিন্তু সেটেল বা আপনি ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর কি, একদম শর্টলি যদি বলি। কিন্তু বর্তমানে যে আসলে রুলসটা আসছে সেটা হচ্ছে যে আগে পিএসডাব্লিউ এর সময় ছিল 2 বছর। ফর এক্সাম্পল আপনি অনার্সে গেছেন অথবা ব্যাচেলার কমপ্লিট করার জন্য গেছেন, সেখানে 3 বছরের জন্য আপনি স্টাডি কমপ্লিট করে আরও 2 বছরের পিএসডাব্লিউ পাইতেন। মাস্টার্সের জন্য গেলে 1 বছরের জন্য যদি যান তাইলে কিন্তু আরও 2 বছরের ভিসাটা আপনার থাকতো। কিন্তু বর্তমানে সেটাকে ডিক্রিজ করা হয়েছে সেই সময়কালটাকে। আসলে সেটা ছিল বর্তমানে আগে ছিল 24 মাস, বর্তমানে সেটা 18 মাস বা 1.5 বছরের একটা সময়কাল আপনি ভিসা আপনি পিএসডাব্লিউ আসলে পাবেন। সো এই বিষয়টা হচ্ছে, যদিও আমি ভিডিও শেষের দিকে কিছু কথা বলবো, আমার মনে হয় যে ভিডিও শেষের দিকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলবো। সো আই হোপ আপনার পুরো ভিডিও না টেনে দেখবেন, এই বিষয়গুলো কিন্তু এখনো অ্যাপ্লাই হয় নাই। থার্ডলি ইউকের যে রিসেন্ট আপডেট আসছে সেটা হচ্ছে আপনার সেটেলমেন্ট এর টাইম নিয়ে। বিষয়টা আসলে একটু ভেঙে বলি। আগে বা বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 5 ইয়ার্স যদি আপনি ইউকেতে লিগেলভাবে স্টে করেন তাইলে কিন্তু আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ইন দ্য ফিউচার হয়তোবা আপনাকে 10 বছরের একটা টাইম আপনাকে ইউকেতে স্টে করতে হবে, তারপরে আপনি সেটেলমেন্ট পাওয়ার পেতে পারেন আর কি। সো একদম এটা সহজ ভাষায় বলছি, কারণটা হচ্ছে আমি সর্বাত্মক চেষ্টা করি বিষয়টা আসলে ক্লিয়ার করে বলার জন্য, যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। সো আগে ছিল 5 বছর, ইন দ্য ফিউচার সেটা 10 বছর হতে পারে। সো এরকম একটা প্রস্তাবনা হয়েছে। সো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক এবং ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য। ক্লিয়ার মানে হচ্ছে একদম কাট এন্ড ক্লিয়ার, যেটা আসলে আসছে রুলস এগুলাই বলার চেষ্টা করি। রিসেন্টলি ইউকের যে আপডেট আসছে তার মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে। মানেটা হচ্ছে ওরা ইংলিশ প্রফিসিয়েন্সি এর বিষয়ে কিছু চেঞ্জ আনতে পারে। সেটা হচ্ছে যে আগে আপনারা যারা স্কিল ওয়ার্কার ছিলেন অথবা স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়ার চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু B1 লেভেলের B1 লেভেলের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলেই হইতো।
সো B1টা কি আসলে একটু বুঝিয়ে বলি। কারণটা হচ্ছে আমি দেখছি যে অনেকে ভিডিও তৈরি করছেন, অনেকে কিন্তু বলছেন আসলে বিষয়গুলো আসলে এভাবে ভেঙে বলেন নাই। B1 মানেটা হচ্ছে, আমি যদি একটু আইএলস এর সঙ্গে একটু যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে B1টা মানে হচ্ছে 4 পয়েন্ট থেকে শুরু করে 5 পয়েন্ট পর্যন্ত। মানে এটা এখানে তিনটা স্কোর রয়েছে, 4 পয়েন্ট, 4.5 এবং 5 পয়েন্ট। সো এই তিনটা লেভেলকে আসলে B1 বলা হয় সাধারণত। একটু কম্পেয়ার করলাম আর কি আইএলস এর সঙ্গে, কারণটা হচ্ছে আইএলস আমাদের বাংলাদেশে খুবই খুবই ফেমাস একটা টেস্ট। সো এজন্য সেটা আর কি বললাম। সো ইন দ্য ফিউচারে সেটা হয়তো B2 লেভেল ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার লাগতে পারে। B2টা কি? B2টা মানেটা হচ্ছে আপনার 5.5 থেকে শুরু করে 6.5 পর্যন্ত যে লেভেল আইএলস এর, সেটাকে আসলে B2 সাধারণত বলে আর কি। সো একদম সহজ ভাষায় আপনাদেরকে একটু বুঝালাম। সো B1 এবং B2টা আসলে কি, কারণটা হচ্ছে এই বিষয়টা অনেকে জানে না। B1টা কি, B2 কি, এ নিয়ে অনেকে বলতেছেন ভাই B1টা আসলে কি, B2 আসলে কি। সো B1 মানে এটা কোনো আহামরি কিছু না, আপনার আইএলস ওয়াইটিজির সঙ্গে একটু কম্পেয়ার করলেই হয়ে যাবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা আসলে অনেকের জন্য একটু দুঃখজনক বা আসলে কারণটা হচ্ছে আমি দেখেছি যে অনেকে 2-3 বার 4 বার পর্যন্ত এক্সাম দিয়ে 4.5 বা 5 পয়েন্টের মতো একটা স্কোর আনতে পারেন নাই। দুঃখজনক হলেও সত্য। আমি কাউকে ছোটো করছি না, বাট বলতেছি এটা একদম রিয়েল কেস, এটা কোনো ফেক না। কারণটা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার ভিসায় যান তারা সাধারণত 25 বছর 30 বছর প্লাস হন। সো ওনাদের জন্য এরকম একটা টেস্ট দেওয়া বা হঠাৎ করে পড়াশোনায় আবার মনোযোগ দেওয়া, এটা একটু টাফ হয়ে যায়। সো তাদের জন্য আসলে এটা আরও একটু টাফ হতে পারে। তবে এটা কিন্তু এখনও কিন্তু অ্যাপ্লাই হয় নাই, এটা কিন্তু একটা প্রস্তাবনা আসলে করা হয়েছে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং রিসেন্টলি ইউকের ইমিগ্রেশন সম্পর্কে আরেকটা বিষয় আসলে খুবই খুবই সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্টের বিষয়। মানে এটা হচ্ছে আগে বা বর্তমানে যারা যাবেন অ্যাজ আ ডিপেন্ডেন্ট বা স্পাউস হিসেবে, তাদের কিন্তু কোনো ধরনের ইংলিশ টেস্ট লাগবে না। কিন্তু ইন দ্য ফিউচারে হয়তো এমন হতে পারে যে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে যদি যান, তাহলে কিন্তু আপনার ন্যূনতম একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট হয়তো লাগতে পারে। এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই যে কত পয়েন্ট লাগবে এবং কি লাগবে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু হয়তো লাগতে পারে ইন দ্য ফিউচার। হচ্ছে ইউকে সরকার বলেছে যে ইন দ্য ফিউচার যারাই যাবেন ইউকেতে তাদের বেসিক নলেজ থাকতে হবে ইংলিশের। আমরা দেখেছি যে গত 2-3 বছরে, স্পেশালি 2020 থেকে 2024 বা 25-এর ফার্স্ট পর্যন্ত যারা ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছেন, MRES প্রোগ্রামে বলেন অথবা কেয়ার ভিসায় বলেন অথবা স্কিল ওয়ার্কার, আপনার রেস্টুরেন্ট ভিসা, এই টাইপের ভিসাগুলোতে যারা স্পাউস হিসেবে যাচ্ছেন, তাদের কিন্তু কোনো ধরনের ইংলিশ টেস্ট দিতে হয় নাই, শুধুমাত্র এমবেসিতে গেছেন, ভিসা হয়ে গেছে। কিন্তু ইন দ্য ফিউচারে আপনার হয়তো ইংলিশ কোনো একটা ইন্টারভিউ অথবা সামথিং একটা লাগতে পারে। এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই যে কি লাগবে অথবা কত পয়েন্ট লাগবে বা ইন্টারভিউ নেবে কিনা, এটা কিন্তু ক্লিয়ার করে নাই। কিন্তু আপনার হয়তো লাগতে পারে, এটাও কিন্তু একটা আসলে কি বলবো, যারা ডিপেন্ডেন্ট হিসেবে যাবেন তাদের হয়তো একটা চাপ হতে পারে। ইংলিশটা আসলে একটু প্র্যাকটিস করতে হবে, একটু শিখতে হবে আর কি, দ্যাটস ইট, আর কিছুই না। তো এখন আমি কিছু কথা বলি, আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো আসলে শুনবেন। এই যে আপনাদেরকে যে 4-5টা জিনিস আপনাদেরকে শোনালাম যে ইউকের রিসেন্ট আপডেট সম্পর্কে, যদিও আরও কিছু আপডেট আসছে, যেমন ভিসা সম্পর্কে আপডেট আসছে এবং জব সম্পর্কে কিছু আপডেট আসছে। আমার মনে হয় না যে এগুলো আসলে সবার জন্য প্রযোজ্য, স্পেশালি বাংলাদেশি আমরা যারা আছি, আমাদের যারা অডিয়েন্স রয়েছেন বা সাধারণ যারা রয়েছেন, তাদের জন্য আসলে প্রযোজ্য। এই জন্য বিষয়গুলো আমি আসলে মেনশন করি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে এবং আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া আসলে কোনো কিছু বলে মানুষের টাইম লস করে আমার কোনো লাভ নাই, ইভেন আমারও টাইম লস করে কোনো লাভ নাই। সো এই যেগুলো আসছে সেগুলো হচ্ছে মেইনলি আপনার যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা প্রস্তাবনা আসছে আর কি। ফর এক্সাম্পল, আমি যদি একটু কম্পেয়ার করি বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশে মেবি গত কিছুদিন আগে একটা প্রস্তাবনা সরকারকে দিছিল নারীবাদীরা, যারা নারীবাদী ছিল আর কি বা আছেন, যে নারী সংস্কার নাকি নারী উন্নয়ন নামে কি যেন একটা বলছিল আর কি, এটা নিয়ে নিউজ হয়েছে। সো এই যেগুলো আসছে এগুলো কিন্তু একটা প্রস্তাবনা, এটা কিন্তু পরে মেবি প্রত্যাখ্যান করা হয়েছে। সো আমি যেগুলো এখন বললাম, যা সবাই যেগুলো বলতেছে, এগুলা কিন্তু এখনো ল হিসাবে কিন্তু ওনারা আইন পাশ করে নাই। আসলে একদম সহজ ভাষায় বলতে গেলে সেটা কিন্তু এখনো ইউকেতে সেটা আইন হয় নাই, সেটা শুধুমাত্র একটা প্রস্তাবনা হিসেবে আছে। সো ইন দ্য ফিউচার হয়তো বা এগুলা আইন হিসেবে আসতে পারে এবং ঠিক ওই সময় থেকে এগুলো অ্যাপ্লাই হবে। সো আপনারা যারা এখন
অনেকে অনেকে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছেন যে এখনই এগুলা লাগবে, এখনই এগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। না, এগুলা কিন্তু এখন কিচ্ছু লাগবে না, এগুলা ইন দ্য ফিউচার হবে। এখন কিন্তু স্পাউস কোনো ধরনের ইংলিশ টেস্ট ছাড়া যাইতে পারবে, আপনার আইএলসে 4.55 থাকলেও কিন্তু স্কিল ওয়ার্কার ভিসায় যাইতে পারবে, এবং এমআরইএস প্রোগ্রামে স্পাউস তিনি উনি কোনো ধরনের ইংলিশ টেস্ট দিতে হবে না। কিন্তু এগুলা কিন্তু এখন কিছু লাগবে না, ইন দ্য ফিউচার হয়তো লাগতে পারে, যদিও ওরা কিন্তু এটাকে একদম আইন পাশ করে দেয়। সো আই হোপ আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন। আপনাদের মনে যে ছিল সেটা আসলে আশা করতেছি ক্লিয়ার হয়েছে আর কি, আশা করতেছি আমি। কারণটা হচ্ছে এগুলা কিন্তু এখন কোনো কিছু আসে নাই। সো আপনারা যারা যাবেন আর কি, আপনারা যদি কেউ অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই এই মুহূর্তে করে নেন, যত আগে করবেন তত বেশি ভালো। ফর এক্সাম্পল আপনি রেস্টুরেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন, আপনি কেয়ার ভিসা তো বন্ধ, কেয়ার ভিসায় এখনই আসলে হয়তো যাওয়া যাবে না। অথবা মনে করেন যে আপনি আইটি আসলে অনেক পজিশন রয়েছে, অনেক রয়েছে, এগুলাতে অ্যাপ্লাই করলে আপনি যাইতে পারবেন আপনার যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে এগুলা দিয়ে। আইএলটিএস স্কোর এবং বলেন ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া, এগুলো সব কিন্তু আগের মতোই কিন্তু বর্তমানে আছে। আমি যেই টাইমে ভিডিও করছি ওই মুহূর্তে আসলে আছে, আপনি যেই টাইমে ভিডিও দেখছেন ওই সময়টা আসলে হয়ে যেতে পারে যে নতুন রুলসগুলো আসলে এক্সিকিউট হয়ে যাইতে পারে, এটা একটা পসিবিলিটি রয়েছে। যাই হোক না কেন, আমি বলি আপনারা যদি যাইতে চান, স্পেশালি এমআরইএস প্রোগ্রামে কিন্তু বর্তমানে আমরা অ্যাপ্লাই করছি। এমআরইএস প্রোগ্রামে কিন্তু স্পাউস নিয়ে যাওয়া যায়। সো সেপ্টেম্বরের জন্য বর্তমানে আমরা অ্যাপ্লাই করতেছি কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ এবং সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু আমরা ভিসা প্রসেস করছি। সো আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন চ্যানেলটাকে। এবং আপনারা যদি নতুন কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন, আমি ইনশাল্লাহ ট্রাই করব। যদি আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে ভিডিও মেক করা দরকার, তাহলে আমি একটা সময় নিয়ে হয়তো ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসতে পারি। সো তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।